বড় ভাইও কি একই ক্লাবের মেম্বার নাকি? না, উনি বেঙ্গল ক্লাবে। হরিনারায়ণের তো একটি মেয়ে আছে। হ্যাঁ, লীনা, বুদ্ধিমতী, বছর 14 বয়স, পিয়ানো শিখছে, ক্যালকাটা গার্লস স্কুলে পড়ে। সে বেচারি কাকার মৃত্যুতে খুব আঘাত পেয়েছে, কারণ সে কাকার খুব ভক্ত ছিল। আর হরিনারায়ণ বাবু, তিনি আঘাত পাননি? বড় দুই ভাইয়ের কেউই ছোটকে বিশেষ আমল দিতেন না। আর হয়তো ইন্দ্রনারায়ণ যাত্রা থেকে এত রোজগার করছে, সেটাও তারা বিশেষ সুনজরে দেখতো না। তাও হতে পারে। আমার অবশ্যই এই দুই ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে। সেটা বোধ হয় শনি কি রবিবার করলে ভালো হয়, তাই না? শনিবার সকালে এলে দুই ভাইকেই পাবেন। আপনি যে কন্দর্প নারায়ণের জীবনীর উপর কাজ করছেন, সেটা কতদিন থেকে? তা প্রায় 6 মাস হলো। হঠাৎ এই মতি হলো কেন? আমি ঊনবিংশ শতাব্দী নিয়ে একটা উপন্যাস লিখব বলে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করছিলাম। সেই সময় কন্দর্প নারায়ণের নাম পাই। খোঁজ খবর নিয়ে জানি তার বংশধরেরা এখনো আছেন বোসপুকুরে। সোজা এসে কীর্তিনারায়ণের সঙ্গে দেখা করি। কীর্তিনারায়ণ বলেন, তুমি আমার বাড়িতে থেকে রিসার্চ করতে পারো, কিন্তু সেই সঙ্গে আমার কিছু কাজও করে দিতে হবে। তার জন্য আমি তোমাকে পারিশ্রমিক দেব। আমি তখন খবরের কাগজের কাজ ছেড়ে এখানে চলে আসি। এখানে অনেক ঘর খালি পড়ে আছে। তারই একটা ঘরে আমাকে একতলায় থাকতে দেন কীর্তিনারায়ণ। গত 6 মাসে আমি এ বাড়ির সঙ্গে বেশ মিশে গেছি। আমার কারবার অবশ্যই শুধু কীর্তিনারায়ণকে নিয়েই, তবে অন্যরাও আমার ব্যাপারে কোনো আপত্তি করেছেন বলে শুনিনি। ভালো কথা। ফেলুদা তার পার্স থেকে এক টুকরো সাদা কাগজ বার করলো। এটা বোধ হয় সেদিন আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল, আপনি যখন ঘাম মুছতে রুমাল বার করেন। জন্মদিনের জন্য কেকের অর্ডার কি, নাকি টেলিগ্রাম? ফেলুদা হ্যাপি বার্থডে হুকুম চাঁদ লেখা কাগজটা প্রদ্যুম্ন বাবুর হাতে দিল। প্রদ্যুম্ন বাবু ভুরু কপালে তুলে বললেন, কই, এমন তো কোনো কাগজ আমার পকেটে ছিল না। আর এই হুকুম চাঁদ যে কে, সে তো আমি বুঝতেই পারছি না। আপনি সেদিন কিসে করে আমার বাড়িতে এসেছিলেন? বাস। বাসে ভিড় ছিল? তার মধ্যে কেউ এটা পকেটে ফেলে দিতে পারে? তা পারে, কিন্তু এটা তো কোনো মানেই আমি বুঝতে পারছি না। এটা যদি আপনার না হয় তো আমার কাছেই থাকুক। ফেলুদা কাগজটা আবার পাশে রেখে দিল। এই কাগজ যে একটা রহস্যের মধ্যে পড়ে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা বোসপুকুর গিয়েছিলাম বৃহস্পতিবার, আবার যেতে হবে শনিবার, কাজেই মাঝে শুক্রবারটা ফাঁক। সেই ফাঁকে দেখি লালমোহন বাবু আমাদের বাড়িতে এসে হাজির। আসলে একটা তদন্ত যখন শুরু হয়ে যায়, তখন আর নিয়ম মানা যায় না। ভদ্রলোক এসেই ধপ করে সোফায় বসে বললেন, আপনার তো শুধু বোসপুকুর গেলে চলবে না মশাই, যাত্রা পার্টিগুলোতেও তো একবার যাওয়া দরকার। সে আর বলতে, বলল ফেলুদা। মৃত ব্যক্তির সমস্ত জীবনটাই তো যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনি যখন এসেই পড়েছেন, তখন বাড়িতে বসে না গেঁজিয়ে চলুন মোহাম্মদ শফি লেনটা ঘুরে আসা যাক। তারপর বিনা পানি অপেরার ম্যানেজার সেই ঈশান বাবু নাকি? অশ্বিনী বাবু। হ্যাঁ, অশ্বিনী বাবুর সঙ্গে তো কথা বলতে হবে, তাই না? নিশ্চয়ই। তোপসে,
একবার ডিরেক্টরিতে দেখতো বীণাপানি অপেরার ঠিকানাটা কি। ডিরেক্টরি দেখতে বেরোলো বীণাপানি অপেরা সুরেশ মল্লিক স্ট্রিটে। লালমোহন বাবু বললেন যে রাস্তাটা ওর জানা। ওখানকার একটা ব্যায়ামাগারে নাকি উনি কলেজে থাকতে রেগুলারলি যেতেন। বলেন কি? বলল ফেলুদা। বিশ্বাস করুন, ডন, বৈঠক, বারবেল, চেস্ট এক্সপ্যান্ডার কোনোটা বাদ দিইনি। বডির ডেভেলপমেন্টও হয়েছিল ভালোই। আমার হাইটে 42 ইঞ্চি ছাতি নেহাত নিন্দের নয়। তা সেসব মাংসপেশি গেল কোথায়? আর মশাই, লেখক হলে কি আর মাসল থাকে শরীরে? তখন তো সব মাসল গিয়ে জমা হয় ব্রেনে। তবে ভোরে হাঁটার অভ্যাসটা রেখেছি, ডেইলি 2 মাইলস। তাই তো আপনার সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারি। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। লালমোহন বাবুর ড্রাইভার হরিপদ বাবুর খুব উৎসাহ। খুনের ব্যাপারটা কাগজে পড়েছেন। তাছাড়া ভারত অপেরার অনেক যাত্রা ওর দেখা। আমরা সেই খুনেরই তদন্ত করছি জেনে বললেন, ইন্দ্র আচার্যি একা ভারত অপেরাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওর খুনিকে কাঠগড়ায় দাঁড় করাতে পারলে একটা কাজের কাজ হবে। শুক্রবার ট্রাফিক প্রচুর, তাই ভারত অপেরার আপিসে পৌঁছাতে লাগলো প্রায় 45 মিনিট। নম্বরটা ডিরেক্টরিতে দেখে নিয়েছিলাম। তাছাড়া দরজার উপরে সাইনবোর্ডে লেখাই রয়েছে কোম্পানির নাম। দরজা দিয়ে ঢুকে একটা টেবিলের পিছনে একজন কালো মতন মাঝবয়সী লোক বসে আছেন। বললেন, কাকে চাই? ফেলুদা তার কার্ডটা বার করে দেখাতে ভদ্রলোকের চোখের অলস চাহনিতে কিছুটা জৌলুস এলো। বললেন, আপনি কি শরৎবাবুর সঙ্গে দেখা করতে চাইছেন? আমাদের প্রোপাইটার? আজ্ঞে হ্যাঁ, বলল ফেলুদা। একটু বসুন। একটা বেঞ্চি আর আরো একটা চেয়ার ছিল ঘরটায়। আমরা তাতেই ভাগাভাগি করে বসলাম। ভদ্রলোক উঠে পিছনের একটা দরজা দিয়ে বেরিয়ে গেলেন। লালমোহন বাবু বললেন, এই কোম্পানির যে এত রমরমা, সেটা কিন্তু এই ঘর দেখে বোঝার কোনো উপায় নেই। মিনিট খানেকের মধ্যেই ভদ্রলোক ফিরে এসে বললেন, আসুন আমার সঙ্গে। শরৎবাবু দোতলায় বসেন। একটা সরু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় হারমোনিয়ামের শব্দ পেলাম। রিহার্সালের তোড়জোড় চলছে নাকি? খুঁটি চলে গেলেও যাত্রা তো চালিয়েই যেতে হবে। প্রোপাইটার শরৎ ভট্টাচার্যের আপিস দেখে কিন্তু ধারণা পাল্টে গেল। বেশ বড় ঘর, বড় টেবিল, চারপাশে মজবুত চেয়ার, দেয়ালে একটা বিরাট 12 মাসি ক্যালেন্ডার, আর্টিস্টের বাঁধানো ছবি, দুটো আলমারিতে মোটা মোটা খাতাপত্র ছাড়া একটা গোদরেজের আলমারি রয়েছে। মাথার উপর বাঁই বাঁই করে ঘুরছে পাখা। টেবিলের পিছনে যিনি বসা তিনিই অবশ্যই শরৎবাবু। তার মাথায় টাক, কানের পাশে পাকা চুল, ঘন কালো ভুরু, মুখে চামড়া টান। বয়স বোঝা যায় না, শুধু বলা যায় 55 থেকে 65 মধ্যে। আপনি প্রদোষ মিত্তির? ফেলুদার দিকে তাকিয়ে ভদ্রলোক প্রশ্ন করলেন। ইনি হচ্ছেন আমার বন্ধু, রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি, বলল ফেলুদা। ওরে বাবা, আপনি তো স্বনামধন্য ব্যক্তি মশাই। আমার বাড়িতে আপনার অনেক ভক্ত আছে। লালমোহন বাবু বার চারেক হেঁ হেঁ করলেন। তারপর ভদ্রলোক বলাতে আমরা চেয়ারে বসলাম। ফেলুদাই কথা শুরু করলো। ইন্দ্রনারায়ণ বাবুর বাবা আমাকে তার ছেলের খুনের তদন্ত করতে বলেছেন, সেই জন্যই আসা। শরৎবাবু মাথা নেড়ে বললেন, আমি আর কি বলতে পারি বলুন? শুধু এটুকুই জানি যে আমাদের একেবারে পথে বসিয়ে দিয়ে গেছেন ভদ্রলোক। নাটক লিখিয়ে হয়তো পাওয়া যায়, কিন্তু অমন গান কেউ লিখতো না, আর কেউ লিখবেও না।
আহা, আকাশে হাসিছে চাঁদ, তুমি কেন আনমো না? কি গান! শুধু গান শুনতেই লোকে বারবার ফিরে আসে। আমরা শুনেছি অন্য দল থেকে তাকে প্রলোভন দেখানো হচ্ছিল। সে তো বটেই, তবে প্রলোভনে কোনো কাজ হয়নি। আমার সঙ্গে তার সম্পর্ক এত ঘনিষ্ঠ ছিল যে আমাকে ছাড়বার কথা সে কল্পনাও করতে পারে না। যখন প্রথম এলো তখন তার বয়স 25। আমি যে তাকে প্রথম সুযোগ দিয়েছিলাম সেটা সে কোনোদিনও ভুলতে পারেনি। শেষটায় তার জীবন নাশ করে আমায় খোঁড়া করে দিল। শরৎবাবু ধুতির খুঁট দিয়ে চোখের জল মুছলেন। তারপর বললেন, আগে একবার ওর মাথায় বাড়ি মারার চেষ্টা করেছিল রাস্তায়। অবশ্যই সেটা খুনের চেষ্টা কিনা আর সেটার সঙ্গে আসল খুনের কোনো সম্পর্ক আছে কিনা সেটা বলতে পারবো না। এই গলিটায় গুন্ডা বদমাইশের অভাব নেই। সেদিন ওরা দুজন এসে না পড়লে অন্তত ওর মানি ব্যাগটি হাওয়া হয়ে যেত বলে আমার বিশ্বাস। সেটা আর হয়নি। তবে আসল খুনটা যে আমাকেও একরকম খুন করা, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি তদন্ত করতে চান তো বীণাপানি অপেরায় গিয়ে করুন, আমার নিজের আর কিছু বলার নেই। আমরা উঠে পড়লাম। ইতিমধ্যে চা খাওয়া হয়ে গেছে, সেটা বলেনি। এর পরের স্টপ হলো সুরেশ মল্লিক স্ট্রিট। আর্মহার্স্ট স্ট্রিট ধরে উত্তরে যেতে গিয়ে বাঁয়ে একটা মোড় নিয়ে তারপরের ডাইনের রাস্তাটাই হলো সুরেশ মল্লিক স্ট্রিট। 14 নম্বরে বীণাপানির আপিস বার করতে কোনো অসুবিধা হলো না। এখানে বাড়িতে ঢুকেই যাকে বলে উদাত্ত কণ্ঠস্বর শুনতে পেয়ে বুঝলাম পুরো দমে মহড়া চলছে। ম্যানেজার অশ্বিনী বাবুকে বার করতে সময় লাগলো না। বদ মেজাজি চেহারা, টুথব্রাশ গোঁফ, বছর 50 বয়স। বাইরের একটা ঘরে আমাদের বসতে দেওয়া হয়েছিল। ভদ্রলোক ঢুকে এসে ফেলুদার কার্ড দেখেই খাপ্পা হয়ে উঠলেন। এ কি বোসপুকুরে খুনের ব্যাপার নাকি? ফেলুদা বলল, আজ্ঞে হ্যাঁ, আমার উপর তদন্তের ভার পড়েছে। আপনি ইন্দ্রনারায়ণ বাবুর সঙ্গে খুনের রাত্রে দেখা করেছিলেন, তাই আপনাকে 2-1টা প্রশ্ন করার ছিল। পুলিশ তো এক দফা জেরা করে গেছে, আবার আপনি কেন? তা যাই হোক, আমি বলেই দিচ্ছি আমি খুনের বিষয় কিছুই জানি না। আমি গিয়েছিলাম তাকে একটা অফার দিতে আমাদের তরফ থেকে। এর আগেও কয়েকবার গেছি। ওকে নিমরাজি করিয়ে এনেছিলাম, কারণ ভারত অপেরা ওকে যে টাকা দিত আমরা তার চেয়ে ঢের বেশি অফার করি। আমাদের সে জোর আছে বলেই করি। কাজেই এই অবস্থায় আমরা যেটা চেয়েছিলাম সেটা হলো উনি যাতে আমাদের দলে যোগ দেন। উনি যদি মরেই যান তা আমাদের লাভটা হচ্ছে কোত্থেকে? অন্য দলের ক্ষতি হলে তাতেও তো আপনাদের লাভ। না, ওসব ছ্যাঁচড়ামোর মধ্যে আমরা নেই। এ দল সে দল থেকে আর্টিস্ট ভাঙিয়ে নেবার চেষ্টা আমরা সবসময়ই করি, কিন্তু তাতে সফল না হলে কি আমরা সে আর্টিস্টকে প্রাণে মেরে অন্য দলের ক্ষতি করব? আপনি বলছিলেন উনি নিমরাজি হয়েছিলেন, তার কোনো প্রমাণ আছে কি? গোড়ায় যখন চিঠি লিখে অফার দিই তার একটা পোস্টকার্ডের উত্তর আছে। দেখতে চান? দেখাতে পারি। ফেলুদা বলতে ভদ্রলোক ফাইল থেকে পোস্টকার্ডটা বার করে দেখালেন। তাতে দেখলাম ইন্দ্রনারায়ণ বাবু সত্যিই বলেছেন, আপনাদের প্রস্তাব আমি ভেবে দেখছি। আপনি মাসখানেক বাদে অনুগ্রহ করে আরেকবার অনুসন্ধান করবেন। অর্থাৎ ইন্দ্রনারায়ণ বাবু বীণাপানি অপেরার প্রস্তাবে পুরোপুরি না করেননি, তার মনে একটা দ্বিধার ভাব এসেছিল। ফেলুদা বলল, সেদিন রাত্রে যে আপনি গেলেন তখন আপনাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছিল? আমি ওকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছিলাম সেটা ঠিক, আর তাতে হয়তো গলা এক আধবার চড়ে যেতে পারে, কিন্তু ইন্দ্রনারায়ণ বাবু মাথা ঠান্ডা লোক ছিলেন, সেই কারণেই তার কাজটা এত ভালো হতো।
উনি বললেন, ভারত অপেরার সঙ্গে এত দিনের সম্পর্ক, সেটা ভাঙা তো সহজ কথা নয়। কিন্তু তাও বলছি, আপনারা পারলে আমাকে আর কিছুটা সময় দিন। একটা নতুন নাটক আমি লিখছি ভারত অপেরার জন্য, সেটা দেব বলে কথা দিয়েছি। সেই কথা তো আর নড়চড় করতে পারি না। এই বছরের শেষে আমি আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এই হলো শেষ কথা। তারপর আমি চলে আসি। তখন 11:15। গোলমেলে ব্যাপার। ফেলুদা মন্তব্য করলো, চৌরঙ্গিতে একটা রেস্টুরেন্টে বসে কফি খেতে খেতে। বিনা পানি অপেরায় যে গুন্ডা লাগিয়ে খুন করেছে, সেটা এখন আর মনে হচ্ছে না, তাই না? বললেন লালমোহন বাবু। তা হচ্ছে না, বলল ফেলুদা। তবে প্রশ্ন হচ্ছে, শত্রুবিহীন এই ব্যক্তিটির উপর কার এত আক্রোশ ছিল? ভাড়াটে গুন্ডায় যদি মেরে থাকে, তাহলে ফেলু মিত্তিরের বিশেষ কিছু করবার নেই। সেখানে পোদ্দার মশাই টেক্কা মেরে বেরিয়ে যাবেন। কিন্তু অশ্বিনী বাবুর কথা শুনে। অশ্বিনী বাবু যে সত্যি কথা বলছেন, সেটাই বা মেনে নিই কি করে? সেদিন ওর কথায় যে ইন্দ্রনারায়ণ সরাসরি না করে দেননি, সেটাই বা কে বলতে পারে? সাক্ষী কই? আচ্ছা, বাড়ির লোক যদি খুন করে থাকে? সেটার সম্ভাবনা একেবারে বাদ দেওয়া যায় না। কীর্তিনারায়ণ তার ছোট ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি যদি তার উইলে ইন্দ্রনারায়ণকে বেশি টাকা দিয়ে থাকেন, তাতে বড় ভাইদের কি মনে হতে পারে না ছোট ভাইকে হটিয়ে তাদের শেয়ার কিছুটা বাড়িয়ে নেওয়া? এটা আপনি মোক্ষম বলেছেন, বললেন লালমোহন বাবু। কিন্তু ব্যাপার কি জানেন, খুন জিনিসটা করা অত্যন্ত কঠিন। প্রচন্ড তাগিদ না থাকলে সাধারণ মানুষের পক্ষে খুনের সাহস সঞ্চয় করা সম্ভব নয়। আগে অন্য ভাই দুটোকে একটু বাজিয়ে নি, তারপর তেমন বুঝলে ওটা নিয়ে ভাবা যাবে। ফেলুদার কপালে ভ্রুকুটি তাও যাচ্ছে না। দেখে জিজ্ঞেস করলাম, সে কি ভাবছে? ফেলুদা বলল, সেকেন্ড ব্রাদার হরিনারায়ণের কথা। কেন? লোকটা আবার ওয়েস্টার্ন মিউজিকের ভক্ত, ক্লাসিক্যাল মিউজিক। এই নিয়ে যে দুটো প্রশ্ন করব, তারও জো নেই, কারণ ফেলু মিত্তির ও ব্যাপারে একেবারেই কাঁচা। লালমোহন বাবু বললেন, আমার কাছে একটা পাশ্চাত্য সঙ্গীতের এনসাইক্লোপিডিয়া আছে, 1 ভলিউম, 750 পাতা। তাতে আপনি যা জানতে চান সব পাবেন। আপনি ও বই নিয়ে কি করছেন? ওটা একটা সেটের মধ্যে পড়ে গিয়েছিল। তাতে হিস্ট্রি, জিওগ্রাফি, মেডিসিন, সায়েন্স, অ্যানিম্যালস সবই আছে। আমি নিজে উল্টে পাল্টে দেখেছি। মিউজিকের বইটা হেডন, মোজার্ট, বিথোভেন, সব বড় বড় সুরকারদের জীবনী রয়েছে। আমি এসব সুরকারদের রচনা শুনিনি বটে, কিন্তু এদের নামের উচ্চারণগুলো অন্তত আমার জানা আছে, কিন্তু আপনার নেই। কিরকম? হাইডেন, মোৎসার্ট, বেথোভেন, এই হলো আসল উচ্চারণ। হাইডন, মোৎসার্ট, বেথোভেন। থ্যাংক ইউ স্যার, আর ভুল হবে না। এখনই দিতে পারেন বইটা? আলবাত, আপনার জন্য এনি টাইম। আমরা রেস্টুরেন্ট থেকে গড়পাড় দিয়ে লালমোহন বাবুর বইটা তুলে নিয়ে ভদ্রলোককে বাড়িতে রেখে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরলাম। বাকি দিনটা ফেলুদার সঙ্গে আর কথা বলা সম্ভব হয়নি, কারণ সে ঘর বন্ধ করে এনসাইক্লোপিডিয়া অফ ওয়েস্টার্ন মিউজিক পড়ল। শনিবার সকাল 10টায় বোসপুকুর গিয়ে প্রথমেই যার সঙ্গে কথা হলো, সে হলো হরিনারায়ণ বাবুর মেয়ে লীনা। লীনার আজ স্কুল ছুটি। সে কদিন থেকেই শুনেছে বাড়িতে ডিটেকটিভ এসেছে, তাই উদ্গ্রীব হয়ে আছে। ফেলুদার ভক্ত হওয়াতে তার সঙ্গে কথা বলতে আরো সুবিধা হলো। তোমার ছোট কাকা তোমাকে খুব ভালোবাসতেন, তাই না? ফেলুদা জিজ্ঞেস করলো। শুধু ভালোবাসতেন না,
বলল লীনা। আমরা দুজনে বন্ধু ছিলাম। কাকা সব লেখা আগে আমাকে পড়ে শোনাতেন। আমার যদি কোনো জায়গা গোলমাল লাগতো তাহলে কাকা সেটা বদলে দিতেন। আর গান? আমাকে প্রথম শোনাতেন। তুমি নিজে গান ভালোবাসো? আমি পিয়ানো শিখছি। তার মানে তো বিলিতি বাজনা। হ্যাঁ, কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে, আর কাকার গানও ভালো লাগতো। আমি নিজেও গান করি একটু একটু। তোমার কাকা কোনোদিন ভারত অপেরা ছেড়ে দেবার কথা বলেছিলেন তোমাকে? বীণাপাণি অপেরা কাকাকে অনেক টাকা দিতে রাজি হয়েছিল, কিন্তু আমার মনে হয় না কাকা কোনোদিন ভারত অপেরা ছাড়তেন। আমায় বলতেন আমার শেকড় ভারত অপেরায়, শেকড় তুলে অন্য জায়গায় গেলে কি আমি আর বাঁচবো? কাকা একটা নতুন নাটক লিখছিলেন, সেটা তুমি জানো? একটা কেন, সম্রাট অশোক তো শেষ হয়নি। তাছাড়া কাকার 4টি নাটক লেখা ছিল। এছাড়া ওর প্রায় 15-20টা খুব ভালো ভালো গান লেখা ছিল, সেগুলো এখনো যাত্রায় ব্যবহার হয়নি। আর নাটকের খসড়া যেগুলো ছিল সেও প্রায় 8-10টা হবে, সেগুলো তো খসড়াই রয়ে গেল। লীনার সঙ্গে কথা বললাম প্রদ্যুম্ন বাবুর ঘরে। খুব সাদাসিধে ঘর, লাইব্রেরির ঠিক পাশেই। ভদ্রলোক বললেন যে ওর রিসার্চের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এরপর কাগজপত্র সব নিয়ে উনি বইটা লেখার জন্য শ্রীরামপুরে ওর বাড়িতে চলে যাবেন। ওর আন্দাজ 1 বছর লাগবে বইটা লিখতে। অবশ্যই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে এখানে থাকতেই হবে, সেটা বোধহয় বুঝতেই পারছেন। সে কথা পুলিশ আগেই বলে দিয়েছে। আপনি চলে গেলে কীর্তিনারায়ণ বাবুর সেক্রেটারির কি হবে? সে আমি অন্য একটি ছেলেকে বদলি দিয়ে যাব। জীবনী একবার লিখতে আরম্ভ করলে অন্য কোনো দিকে মন দিতে পারবো না। ফেলুদা ঘুরে ঘুরে ঘরটা দেখছিল, আর ঘরের দরজা দিয়ে বাইরের কি অংশ দেখা যায় সেটাও দেখছিল। দেখলাম প্রদ্যুম্ন বাবুর শোবার ঘর থেকে ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরের দরজাটা দেখা যায়, কিন্তু লাইব্রেরি থেকে দুটোর একটা ঘরও দেখা যায় না। ঘরের পিছনের জানলা দিয়ে বাইরে গলি দেখা যায়। যদু নস্কর লেন, বোসপুকুর রোডটা হলো বাড়ির সামনে, অর্থাৎ দক্ষিণ দিকের বাগানের পরে।